আসলে ফার্মাসিস্ট কি করে আসে বা কি করি আমরা, এটাকে আমরা জানি বা জানাই কাউকে জানাই না। যদি আমি না জানাই, আমার ঢোল যদি আমি না পিটাই, তাহলে অন্যকে যদি পিটাইতে দিই তাহলে তো ফাটাই ফেলবি, স্বাভাবিক। এখন আমি আশা করতেছি আমার ঢোলটা অন্য কেউ পিটাই দিই, তা পিটাবে না, আমার ঢোল আমাকে পিটাতে হবে। আর ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে এটার উদ্দেশ্যটাই হলো ঢোল পেটানো। এখন ঢোল পেটাচ্ছি ঘরে বসে, এ পর্যন্তই আছে, বাইরে পর্যন্ত নিয়ে যেতে হবে। আওয়াজটাকে, আমাদের ভয়েসটাকে মানে ঘন্টির বাইরে বের করতে হবে। কিভাবে বের করা যায়? এখন কথা হলো যে বিভিন্ন ফার্মেসি ডিপার্টমেন্টে যেটা হয়, রিসার্চ গুলো যেগুলো হচ্ছে বেশিরভাগ হলো ল্যাব বেসড। এখন আমরা ওই ইন্ডাস্ট্রি স্কেলের বাইরে এখনো আসি না, পাবলিক হেলথ নিয়ে চিন্তা করতেছি না এখনো। ফার্মাসিউটিক্যাল পাবলিক হেলথের কনসেপ্টে সর্বপ্রথম দরকার হলো কারিকুলামটাকে আপগ্রেডেশন, তারপর হলো হসপিটাল অ্যাডারেন্স বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন, ক্লিনিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো যাতে বুঝি। আমার মনে হয় কোন ফার্মাসিস্ট এখানে যারা আছে বিআইডি টিআইডি বা মানে যদি ডোজের কথাগুলো যদি বলি, টার্মিনোলজি কেউই বুঝবে না। তাহলে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস আশা করি কিভাবে? ছাগলের কাছ থেকে তো উটের বাচ্চা আশা করলে হবে না, ছাগলের বাচ্চা ছাগলই হবে। এখন ছাগলের বাচ্চা যাতে না হয় সেই জন্য কি করতে হবে? আগে কারিকুলামটা আপডেট করা যাবে। আর কারিকুলাম আপডেট কিন্তু ইউজিসি নিজ দায়িত্ব করবে না, কারণ ইউজিসি তে যারা আছে তারা কেউ ফার্মাসিস্ট না, তারা নন টেকনিক্যাল, তারা অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরের কাছে গিয়ে বুঝাতে হবে যে ফার্মাসিস্টের বর্তমান নিড এইটা। 1960 সালে নিড, 1990 সালে নিড আর 2024 সালে নিড কিন্তু একরকম না। এই যে জেন জেড, জি স্যার, জেড জেনারেশন, আলফা জেনারেশন, এইসব নিয়ে আমরা কথা বলতেছি। এত জেনারেশন চেঞ্জ হলো, ফার্মাসিস্টের জেনারেশন চেঞ্জ করা উচিত কি উচিত না? জি স্যার। কিভাবে চেঞ্জ করবো? তাহলে নিজেদের কাজের এক্সপোজারটা একটু বাড়াতে হবে। তাহলে কাজের এরিয়াগুলোর মধ্যে আমরা যদি এখন মনে করি যে আপনারা ফার্মেসি থেকে অনার্স শেষ করার পর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তাহলে মেডিকেল ডিভাইসের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যাওয়া যাবে। বায়োটেকনোলজিতে কোর্স করেন, কারণ গ্লোবালি গতানুগতিক ধারার ফার্মাসিস্টের কোনো জবাব নেই, গতানুগতিক ধারা কিছু হবে না। এখন কি করতে হবে? যে বিভিন্ন ধরনের এখন জিন থেরাপির সময়, এখন কিন্তু ট্যাবলেট ক্যাপসুলের সময় শেষ, এখন হলো জিন থেরাপি, প্রোটিন থেরাপি, তারপরে হলো ওই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, তারপরে হলো সরাসরি মনোক্লোনাল অ্যান্টিবডি বা নিড স্টেম, এগুলো দিয়ে এখন ট্রিটমেন্ট গুলো চলে বেশিরভাগ। এখন নতুন যে ঔষধগুলো আসতেছে, নতুন ঔষধের সাথে আমরা কতটুকু পরিচিত? আমরা ওই পুরাতন আরো 100 বছর আগের ঔষধ নিয়ে আসি, তাহলে তো আমাদের কোনো চেঞ্জ হবে না। আগে নিজেকে চেঞ্জ করতে হবে, তারপরে অন্যের সাইড থেকে আমি চেঞ্জ আশা করতে পারি। এখন নিজেকে আমি কিভাবে চেঞ্জ করবো তার অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার। জীবনটা বড় হতে গেলে আমি সারাদিন আজকে কি কি কাজ করব, তার যদি সকালবেলা একটা প্ল্যান না করি, সারাদিনের কাজগুলো সব আলাদা যাবে, খিচুড়ি হয়ে যাবে। একই রকম আমি ক্যারিয়ারে কি করব সেটা যদি প্ল্যান না করে আগাই, তাহলে ওই ক্যারিয়ারও প্যাচ লেগে যাবে। প্রত্যেকটা বছরের একটা যদি প্ল্যান করা হয়, প্রত্যেকটা স্টুডেন্ট থেকে শুরু করে সবার জন্য এটা দরকার যে আমি এই বছর এইটা একটা টার্গেট সেট করলাম। আমি যদি 100 টার্গেট করি, তাহলে সেখান থেকে 80 হলেও কিন্তু আমার আজকে 20 হলেও আসবে, কিন্তু অ্যাট লিস্ট আগে একটা টার্গেট যদি না করি, কখনোই কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভবই না। কারণ তখন মনে হবে এরকম আমি কি পাইলাম বা কি করলাম নিজেও জানি না, ওটা কোনো ডেফিনেশন থাকবে না। স্যার একটু পরে আসবে স্যার। তাহলে একটা প্ল্যান করা দরকার। তাহলে ফার্মাসিস্টদের আজকে ফার্মাসিস্ট ডে উপলক্ষে যদি আমরা এখন একটা চিন্তা করি, আপনাদের এখানে খুব ভালো একজন উদ্যোগী স্যার আছেন এবং অন্য স্যারেরা যারা আছেন এখানে খুব অ্যাক্টিভ, আপনাদের বাসার স্যার সহ বসে একটা প্ল্যান করেন যে আমাদের এখানকার ফার্মেসির ডিপার্টমেন্টে পড়াশোনার স্টাইলটা কেমন চেঞ্জ করব, একটা সুন্দর একটা প্ল্যান তৈরি করে ফেলুন, মানে আজকে দিনের শপথ হয়ে যাবে। জি স্যার। তাহলে এরকম একটা কোন একটা চেঞ্জ শুরুটা হোক একটা জায়গা থেকে। শুরু যখনই কোনো কিছু প্ল্যান করা হয়, তখন একটা কাজে মনে করা হয় যে 50% শেষ, আর যখন শুরু করা হয় তখন 80% শেষ, বাকি 20% সাফল্য কিন্তু অটোমেটিক চলে আসবে। শুরুটা গুরুত্বপূর্ণ, কারণ ফার্স্ট স্টেপ ওই ফাইনাল স্টেপের কিন্তু শুরুটা আসলে ফার্স্ট স্টেপ থেকে।
তো ফার্স্ট স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফার্স্ট স্টেপটা করার জন্য আপনাদের স্যারদের সাথে আপনারা বসে সুন্দর একটা প্ল্যান করেন যে কি করা যায়। এর মধ্যে আমি বললাম যে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং নিয়ে কাজ করেন, মানুষজনকে একটু বুঝান। বিভিন্ন হসপিটালের সাথে, হসপিটালে যে প্রধান আছে বা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদের সাথে যদি কোলাবোরেশন করা হয়, যে গোপালগঞ্জের এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট এবং এখানকার খুলনা মেডিকেল কলেজ হসপিটাল বা এখানকার যে হসপিটাল আছে বা আরো যে কটা হসপিটাল আছে, বিভিন্ন ডাক্তারের সাথে ফার্মাসিস্টের এখানে যারা অনার্স শেষ করছে বা অনার্স ফোর্থ ইয়ারে আছে, এই ছাত্ররা তাদের সাথে বসে কাজ করবে 6 মাস। কোনো প্রেসক্রিপশন করবে না, তাদেরকে বুঝাতে হবে আমরা কোনো প্রেসক্রিপশন করবো না, ভয় পাই কিন্তু যে আমার আবার শেষে প্রেসক্রিপশন কেড়ে নেই কিনা। প্রেসক্রিপশন করবো না, প্রেসক্রিপশন কেড়ে নিব না। কি করবো, রোগীর কাছ থেকে হিস্টরি নেওয়াতে আপনাকে হেল্প করবো। প্রেসক্রিপশন রেকর্ড গুলো আসুক, তারপর প্রেসক্রিপশন মনিটরিং হোক, তারপর পেশেন্টের নাম্বার রেখে দেন, ওই পেশেন্টের সাথে যোগাযোগ করেন, তার কেমন কমফোর্ট ফিল করতেছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা দেখা যদি সমস্যা হয়, কিন্তু বলার রাস্তা খুঁজে পায় না। অধিকাংশ ডাক্তারের প্রেসক্রিপশনে ডাক্তারের কোনো নাম্বার থাকে না। অ্যাকচুয়ালি সিস্টেমটা হওয়ার কথা কি, ডাক্তার যখন ঔষধ দেয় সেই ওষুধ খাওয়ার পরে যদি কোনো সাইড এফেক্ট হয় সেটা ডাক্তারের কাছে যাতে জানাতে পারে সেরকম একটা সিস্টেম থাকা উচিত। অন্যান্য দেশে কি হয়, ডাক্তারের নাম্বার থাকে না, সেখানে ফার্মাসিস্টের নাম্বার থাকে, ফার্মাসিস্টের সাথে যোগাযোগ করতে পারে। এখন বাংলাদেশে যদি ফার্মাসিস্ট হিসেবে ডিপ্লোমাদেরকে যদি বলি, তাদেরকে তো আমি রেসপন্সিবল করতে পারি না। আমার বাসার দায়িত্ব বা আমার বাসায় রেসপন্সিবল মানুষ হিসেবে আমার কাজের বুয়াকে আমি দায়ী করতে পারি না। বুয়া যদি কোনো ভুল করে তার দায়ী কিন্তু আমার বউ, ওখানে কিন্তু কাজের মানুষ কিন্তু দায়ী করা যায় না। তো দোকানে যে ফার্মাসিস্ট থাকে সে হলো বুয়ার মতো, সে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরের বুয়া, তাকে কিন্তু দায়বদ্ধতা দেওয়া যায় না। দায়িত্ব দিতে গেলে দায়িত্ব নেওয়ার জন্য মিনিমাম একটা শোল্ডারে শক্তি থাকতে হয়। যে ফার্মাসিস্ট না, তার শোল্ডারে তো শক্তি নাই, সে সেই দায়ভার নিবে কোথা থেকে? কাজে নিজেকে নিজের ঘাড়ে আমাদের যদি দায়ভারটা আমরা নিতে শিখি বা নিতে পারি বলে যদি প্রমাণ করতে পারি, তখন আমরা দায়ভারটা নিতে পারি। কাজে হেলথ কেয়ার সেক্টরে দায়ভার নেওয়ার জন্য হসপিটাল ওরিয়েন্টেশন দরকার, তা না হলে ভাষা বুঝবো না। কারণ এটার জন্য ইউজিসি, তারপর বিএমডিসি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কোলাবোরেশন দরকার। এটা হলো সেন্ট্রাল লেভেলে। এখন সেন্ট্রাল লেভেলে কতদিনে করবে সেই আশায় বসে থাকার চেয়ে আপনাদের এখান থেকে শুরু হোক না যাত্রাটা। সেই যাত্রাটা এরকম হোক যে হসপিটালের সাথে কোলাবোরেশন হোক, ডাক্তারকে এখানকার যে ফার্মেসি ছাত্র থাকবে, যে গ্রাজুয়েট থাকবে, সে ওখানে গিয়ে ডাক্তারকে 6 মাস সাপোর্ট দিবে। দেখবেন প্র্যাকটিক্যাল লার্নিং আর থিওরিটিক্যাল লার্নিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বসে বসে যদি কেমনে সাইকেল চালাতে হয় বা কেমনে ড্রাইভিং করতে হয় বই পড়েন সারা জীবনে ড্রাইভিং করতে পারবেন না। স্টিয়ারিং ধরতে হবে, রাস্তায় নামতে হবে। আর রাস্তায় নামার জন্য কি করতে হবে, ডাক্তারের কাছে গিয়ে বসতে হবে। আর সেই বসার ব্যবস্থাটা করে দিতে পারে আপনাদের স্যাররা। হসপিটালে একটা কোলাবোরেশন। এখন আপনারা যদি মনে করেন টাকা আমাকে কত দেবে, আমি যদি যাবো আসবো, ডাক্তার তো ভিজিট পাবে, আমার কি লাভ? একটা জিনিস মনে রাখবেন, ক্যারিয়ারের জন্য আমি সুন্দর একটা কথা বলতে চাই, সেটা হলো যখন মানুষ জবে জয়েন করে কেউ প্রশ্ন করে কয় টাকা বেতন। জব থেকে আমরা কি শুধু বেতন পাই? জবের শুরুতে যদি কেউ মনে করে আমি এখান থেকে 13,000 টাকা বেতন পাই, বাসার ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই এবং সর্বপ্রথম জেনারেল ফার্মাসিউটিক্যালে আমি তখন অনার্স ফোর্থ ইয়ারের ছাত্র, ফাইনাল পরীক্ষা হয়নি। তো জেনারেল ফার্মাসিউটিক্যালে বাসার ভাই ছিলেন এবং আমাকে ওখানে নিজেরা ব্যবস্থা করলেন, গেলাম। আমার বেতন ছিল 13,000 টাকা। তখন 13,000 টাকা কম ছিল না, 2010 সালের কথা। 13,000 টাকাও মোটামুটি চলা যেত, খারাপ ছিল না। কিন্তু বেতনটাই ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ না। চাকরির শুরুর দিকে প্রথম 10 বছর কেউ যদি মনে করে বেতনটাকে যদি কেউ কনসিডার করে, তাহলে তার ক্যারিয়ার ওখানে শেষ, ফুল স্টপ। যদি মনে করে এখান থেকে আমাকে যে বেতনটা দেয় এটা আমার সম্মানী, কিন্তু মূল জিনিসটা আমাকে দেয় স্কিল, এক্সপেরিয়েন্স, লার্নিং, নলেজ, অনেক কিছু, যেটা ভ্যালু হলো কোটি কোটি টাকা, আনলিমিটেড। জব থেকে আমরা কি কি পাই?
স্যালারি হলো জাস্ট পেটের জন্য, আর নিজের জন্য, নিজের ক্যারিয়ার গ্রো করার জন্য কি কি ভাই? স্কিল, নলেজ, এক্সপেরিয়েন্স, আর যত লার্নিং আছে, কমিউনিকেশন স্কিল আছে, ইন্টারপার্সোনাল স্কিল আছে, লিডারশিপ স্কিল আছে, অনেক কিছু শেখার আছে। এখন চাকরি করতে গিয়ে আপনি মনে করলেন আমাকে বেতন দেয় 20,000 টাকা, আমি এত কাজ করবো কেন? বা আমাকে বেতন দেয় 30,000 টাকা, আমি 3 লাখ টাকা কাজ করবো কেন? ভালো লাগে না, আমি কি এখানে কামলা? এই মাইন্ডসেটটা যদি একবার আসে শেষ, ওখান থেকে ফিনিশ। আর যদি মাইন্ডসেটটা আসে যে আমাকে 30,000 টাকা দেয়, কিন্তু আমাকে এমন একটা অপরচুনিটি দিছে, কারণ বেতনের একটা লিমিট আছে, 30,000, 50,000, 3 লাখ, 4 লাখ, 10 লাখ, যাই হোক বেতনের কিন্তু একটা লিমিট আছে, কিন্তু নলেজ নেওয়ার কিন্তু কোনো লিমিট নাই। পুরো ক্ষেত্রটি ওপেন করে দেওয়া আছে। আমি যত নলেজ ওখান থেকে নিব, যত স্কিল ওখান থেকে নিব, আমাকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। কম্পিটিশনটা হয়ে যাবে, আর এই কম্পিটিশনে যে এগিয়ে যাবে সে অবশ্যই সাকসেসফুল হবে। এখানে তার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যদি সে মানে ক্রিটিক্যালি অসুস্থ না হয়, যদি সে মারা না যায়, তাহলে সে সফল কাম হবে। কাজে চিন্তা বা মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এখন যে বললো ডাক্তারের কাছে গিয়ে বসে যে কাজ করার কথা, হ্যাঁ এটা করতে গেলে যদি কেউ মনে করে যে তাহলে আমাকে কয় টাকা দিবে, তাহলে হবে না। ডাক্তারের কাছ থেকে যেটা শেখা হবে, যে লার্নিংটা হবে, ওটার ভ্যালু কিন্তু টাকা দিয়ে কোনো দিয়ে নির্ধারণ করতে পারবেন না। ক্যারিয়ারের প্রথম 10 বছর হলো শিখতে হবে, এটা মনে করতে হবে, শিখতে হবে। না হলে আপনাকে কেন দিবে, কেউ কেন দিবে? আপনার বাসায় আপনি নিজের বেলা যদি চিন্তা করেন, আপনার বাসায় আপনি একটা মানুষকে রাখবেন, 20,000 টাকা বেতন দিবেন, এমনি এমনি দিবেন? কেউ কি এমনি এমনি দিবে? কাউকে 20,000 টাকা বেতন দিতে হলে তাকে দিয়ে 20 লাখ টাকা কাজ করাতে হবে আগে, তারপর না তাকে 20,000 টাকা দেওয়া যাবে। এখন আমি কি সেই কাজটা করার যোগ্য কিনা, সেলফ অ্যাসেসমেন্ট দরকার। সেলফ অ্যাসেসমেন্ট, নিজেকে নিজে অ্যাসেস করতে হবে। এখন আমাকে যদি আমি অ্যাসেস করতে না পারি, তাহলে আমার চাকরি পাওয়ার কোনো অধিকার নেই। এখন আমাকে যদি আমি অ্যাসেস করি, আমি কি আসলে হসপিটালে ওই প্রেসক্রিপশন চেক করার যোগ্য কিনা, যদি মনে করি যে যোগ্য, এখন আপনারা সবাই এখন আজকে একটু চিন্তা করে দেখেন তো যোগ্য কিনা, কোন জায়গায় গ্যাপটা আছে, এই গ্যাপগুলো লিখে লিখে আপনাদের স্যারের কাছে জমা দিবেন। কার কোন জায়গায় গ্যাপ আছে দেখবেন, এখান থেকে সুন্দর একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। কারণ যেখানেই সমস্যা সেখানেই সমাধান। কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা আছে, সমস্যা এবং সমাধান দুইটা কিন্তু আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। আল্লাহ পৃথিবী সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। রাতের সাথে অন্ধকার, ভালোর সাথে মন্দ, সবকিছু কিন্তু জোড়ায় জোড়ায় আছে। যেখানে সমস্যা আছে সেখানেই সমাধান আছে। যেমন সাপের বিষ, আর এটা অ্যান্টিস্নেক ভেনম কি দিয়ে তৈরি হয়? ওই সাপের বিষ দিয়ে তৈরি হয়। আপনারা কখনো এই গায়ে একটা পাতা লাগলে, ছোট্ট পাতা, কেউ বলে বিছাতু পাতা, বিভিন্ন কিছু বিছাত পাতা, বিভিন্ন কিছু বলে, এই পাতাটা গায়ে লাগলে চুলকায়, কুটকুট করে, ইনফ্লামেশন হয়, ফুলে ওঠে। তারপরে এখানে কি হয়? টি সেল লিম্ফোসাইটিক মাইগ্রেশন হয়, মানে প্যাথোলজিক্যাল বিশাল অনেক সিকোয়েন্স শুরু হয়ে যায়। এখন এগুলো ওষুধ হিসেবে কোনটা কাজ করে? ওই গাছের যে শিকড় আছে না, শিকড়টা বেটে লাগাই দিলে তো ভালো হয়ে যায়। তো আল্লাহ বলে দিয়েছে প্রত্যেকটা জিনিস যেখানে সমস্যা সেখানে সমাধান। তার মানে যত বেশি সমস্যা তত বেশি সমাধান, আর যত বেশি সমাধান তত বেশি সাফল্য। কাজে প্রত্যেকটা সমস্যা হলো আশীর্বাদ। যত সমস্যা আছে জীবনে, প্রত্যেকটা সমস্যা হলো একটা আশীর্বাদ। এখন সমস্যাকে যদি মনে করি সমস্যা, তাহলে ওটা সমস্যা। আর যদি মনে করি সমস্যা মানে সফলতা, তাহলে ওটা সফলতা। এখন আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। সমস্যা হলো আমার দৃষ্টিভঙ্গি। এখন আমি ফার্মাসিস্ট হিসেবে কতখানি যোগ্য, আবার ঘুরে ওই একই জায়গায় আসি, কারণ আমরা ফার্মাসিস্ট। সবশেষে আইডেন্টিটি হলো ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্ট হিসেবে নিজেকে যোগ্য করতে গেলে কি কি ইন্ডিকেটর থাকা দরকার, কি কি জায়গায় কার কার গ্যাপ আছে, সবাই গ্যাপগুলো যদি এক জায়গায় জমা দেন, তারপর দেখবেন ওটাকে একসাথে করে একটা ডকুমেন্ট যদি তৈরি করা যায়, তাহলে এটাকে এই প্রসেসটাকে বলা হচ্ছে বেঞ্চমার্কিং এবং হারমোনাইজেশন। নিজেদের মধ্যে একটা বেঞ্চমার্ক করা যাবে যে সব জাতিগুলো একই স্ট্যান্ডার্ডে আসে, সবার ইচ্ছা আগ্রহ একরকম কাজ করবে না। এটাই মানে মূল কথা। কারণ প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট,
ম্যান টু ম্যান যদি এতটুকু ফিঙ্গারপ্রিন্ট যদি ভ্যারি করে, আমি পুরো মানুষটা কতটা ভিন্ন হতে পারি, অনেক ভিন্নতা আছে, স্বাভাবিক। এই ভিন্নতাটাকে মেনে নিতে হয়, সবাই কেউ কারো মতো হতে পারে না, কেউ কারোর সাথে মিলবে না, এটা স্বাভাবিক। কিন্তু এর ভেতর দিয়ে প্রফেশনাল হারমোনাইজেশনটা যতটা চেষ্টা করবো ততটা বাড়বে, যত চেষ্টা করবো ততটা এটা বাড়তে থাকবে। কাজেই এখানে আমাদের প্রবলেমগুলো কি যদি আইডেন্টিফাই করা যায় যে আমাদের বাংলাদেশে হসপিটাল ফার্মেসি কেন হচ্ছে না। বাংলাদেশে যারা নীতি নির্ধারক, এখন বিশেষ করে গুরুত্বপূর্ণ যে মানুষটার সাথে আমি সবসময় কাজ করে আসছি বা এখনো আছি, সেটা হলো যে বিএসএম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর সাইদুর রহমান খুরশি। উনি আমার খুব ক্লোজের খুব কাছের মানুষ। উনি সবসময় চায় যে বাংলাদেশে হসপিটাল ফার্মেসি চালু হোক। কয়েকদিন আগে বিএমআরসি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ওখানকার যে প্রধান আছে নুরুল হুদা স্যার আসছেন, সবার কথা হসপিটাল ফার্মেসি চালু হোক, ক্লিনিক্যাল ফার্মেসি হোক, কিন্তু ফার্মাসিস্টরা কি যোগ্য? তারা একটা কথা বলে, ফার্মাসিস্টরা কি যোগ্য? অ্যান্সার আসলে যোগ্য না। ফার্মাসিস্টদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন আছে? নাই। এজন্য দায়ী কে? বলছে আমরা কি তাহলে ফার্মাসিস্টদেরকে নিয়ে এসে ওরিয়েন্টেশন করাবো? তোমরা কি করো? তোমরা ফার্মাসিস্টরা কি করতেছো? ইউজিসির সাথে কোলাবোরেশন করো, তারপর তোমরা ফার্মেসি কাউন্সিল এসে বিএমডিসির সাথে একটা এমওইউ করো, মেডিকেল কলেজের সাথে এমওইউ হোক, তারপর শুরু করো। আর শুরুতে এসে বলছে ডাক্তাররা তো ইন্টার্নশিপে 20,000 টাকা করে পায় মাসে, আমরা কোনো পাবো না। তখন বলে তোমাদের দরকার নেই বাবা, এখন তোমরা সরকার আগেই তোর কথা বলা যায় না, আগে কাজ করতে হয়, আগে কাজ করে দেখাতে হয় যে আমি পারি। আমার কথাতে আমি লাঞ্চ করাবো না, লাঞ্চ টাইম সবার হয়ে আসতেছে। ফার্মাসিস্টরা যদি প্রুভ করতে পারে, এখানে একটা স্টোরি আমি বলতে চাচ্ছিলাম যে ফার্মাসিস্টরা আসলে কিভাবে রোগীকে হেল্প করতে পারে। অনেক সময় অনেকে চাকরির জন্য সিভি দেয়, দেওয়ার পরে তখন তাকে বলি যদি যে আচ্ছা তোমাকে যে এই প্রতিষ্ঠানে নিবে বা এই প্রতিষ্ঠানে নেওয়া হবে, যদি তুমি আবেদন করছো তুমি কি করবা? আমাকে যা করাবে তাই করবে। আসলে কি তাই হওয়ার কথা? না। সবাই কি সব কাজ পারে? আমি তো সব কাজ পারি না। আমার যে কাজটুকু আমি পারি বুঝি সেটুকুই আমি পারি, আর যে সব পারে সে কোনো কিছুই পারে না। তার যে কাজ করানো হবে সেই করে তাই করে। তো এটা যদি একটা মানে গ্রাজুয়েটের কথা হয়, তাহলে তাকে যদি আর ভালো কিছু আশা করা যায় না। তো ফার্মাসিস্টে কি হতে পারে, যেমন এখন হসপিটালে হেলথ এডুকেশন একটা পোস্ট আছে, হেলথ এডুকেটর। এই হেলথ এডুকেশনে কারা কাজ করতেছে জানেন? আপনি শুনলে অবাক হবেন। যারা হলো ফিলোসফি থেকে পাস করছে, ইতিহাস থেকে পড়াশোনা করছে, ইকোনমিক্স এ পড়াশোনা করছে, এরকম সব। তারা কি করে? হেলথ এডুকেটর। কয়েকদিন আগে এসেনশিয়াল হেলথ সার্ভিস প্যাকেজ নিয়ে একটু প্রস্তুতি নিয়ে যে আমি মুদাসসির আলী স্যারের সাথে কথা হচ্ছে, উনি বাংলাদেশে কিন্তু হেলথ সেক্টরে একজন মানে টপ পলিসি মেকার। তো স্যার বলতেছে যে কমিউনিটি ক্লিনিকগুলোতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমরা তাই নাকি? ওরা দেখি হ্যাঁ এসেনশিয়াল হেলথ সার্ভিস প্যাকেজ বের করে দেখি যে 45টা মেডিসিন কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়, 45টা, তার মধ্যে 13টা আছে অ্যান্টিবায়োটিক। আর কমিউনিটি ক্লিনিকে কারা বসে? সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। তারা কি পাস? এসএসসি পাস। মেয়েরা এসএসসি পাস আর ছেলেরা ইন্টার পাস। এখন এবং তারা কোন লেভেলের পাস? কোন মতে পাস। অনেকে সার্টিফিকেট বানানো, লিখতে পড়তে জানে না, তার হাতে ধরা দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক। আর যে ফার্মাসিস্ট গ্রাজুয়েট আছে, যে সবকিছু অনেক কিছু জানে ওষুধ সম্পর্কে, তার কোনো চাকরি নেই, তার কোনো কাজ নেই। কেন নাই? কারণ সে নিজেকে বুঝাতে পারে যে আমার এটা আছে। তার সাথে রাষ্ট্রের কিছু সমস্যা আছে। রাষ্ট্রের সমস্যাগুলো কিন্তু একদিনে যাবে না। রাষ্ট্রে বড় বড় সমস্যা আছে, ওই জায়গাগুলোতে যারা কখনো দেখেনি, ওই জায়গাগুলোতে কখনো যে ঢুকে নেই, সে বুঝতে পারবে না যে আসলে মানে কি ম্যাসাকার হয়ে আছে ওখানে। তো বাংলাদেশে 3 ধরনের মেডিসিন লিস্ট আছে। একটা হলো প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিন লিস্ট, আর একটা হলো এসেনশিয়াল হেলথ সার্ভিস প্যাকেজ মেডিসিন লিস্ট, আর একটা হলো এসেনশিয়াল ড্রাগ লিস্ট। আমরা এসেনশিয়াল ড্রাগ লিস্ট সম্পর্কে জানি যে এসেনশিয়াল ড্রাগ লিস্টে 285টা মেডিসিন আছে, যেটা 2016 সালে করা হয়েছিল। 2005 সালে করা হয়েছিল, সেটা 209টা ওষুধ ছিল। তো সর্বপ্রথম এসেনশিয়াল ড্রাগ লিস্ট করা হয়েছিল 1982 সালে। এসেনশিয়াল ড্রাগ লিস্টের উদ্দেশ্য ছিল
এসেনশিয়াল ড্রাগ লিস্টে যে সব মেডিসিন নাম থাকে এগুলো প্রাইস কন্ট্রোল করা হবে। এই প্রাইস কন্ট্রোলকে বন্ধ করার জন্য 1994 সালে কি করলো, আরেকটা নতুন লিস্ট বানালো, যেটা নাম ছিল প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিন লিস্ট, যার মধ্যে 117টা মেডিসিন আছে এবং এর মধ্যে 58টা মেডিসিনই হলো গভর্নমেন্ট সাপ্লাই দেয়, অর্থাৎ নিজেদের মানে পাবলিক কেনা লাগে না। মানে হলো এটা প্রাইস কন্ট্রোল করবে সরকার। তার মানে তারা প্রাইস কন্ট্রোল করবে কয়টা, 117টা। রিসেন্টলি দেখা যায় 117টার মধ্যে 78টা মেডিসিন আউটডেটেড, 78টা 117টার মধ্যে। তার মানে প্রাইস কন্ট্রোল করে কয়টা, ওইদিকে 22টা 17টা, এই কয়টা মেডিসিন প্রাইস কন্ট্রোল হয়। তার মানে এসেনশিয়াল ড্রাগ লিস্টের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা ব্যর্থ হবে। এটাকে মাস্ক করার জন্য প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিন লিস্ট তৈরি করা হয়। এই মেডিসিনের পেছনে অনেক রকমের পলিটিক্স আছে, এগুলো কিন্তু মানে থিওরিটিক্যাল পড়াশোনা করলে এই জায়গা থেকে জানা যায় না, ওই জায়গায় ওই ভিতরে না ঢুকলে। কারণ মেডিসিনের প্রাইস কন্ট্রোল যদি না করা হয় তাহলে যে অ্যাক্সেসের কথা বললাম, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাভেলেবিলিটি, তারপর রিলায়েবিলিটি, এই জিনিসগুলো ইনশিওর করা যায় না। এটা কে করলো, ওই যে একটা দরবেশের গ্রুপ আছে, তারা এসে করলো কি প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিন লিস্ট তৈরি করে এটাকে বন্ধ করলো। তো এসেনশিয়াল মেডিসিন লিস্ট অনুসারে আসলে কি হওয়ার কথা, প্রাইস কন্ট্রোল হওয়ার কথা, এই অনুসারে সাপ্লাই হওয়ার কথা, বা এসেনশিয়াল মেডিসিন লিস্ট কেমন করে তৈরি করা হবে তার কোনো সিস্টেম ছিল না। তো ডে টু ডে এগুলো চেঞ্জ হচ্ছে এবং ফার্মাসিস্টের কাজের এরিয়াগুলো তাহলে এখন কতগুলো আমরা পাচ্ছি, যেমন এই যে মেডিকেল ডিভাইস বলতেছি, ইনভিট্রো ডায়াগনস্টিক্স বলতেছি, ব্লাড প্রোডাক্ট বলতেছি, তারপরে যে বিভিন্ন ব্লাড ডোনেশন সেন্টার আছে, এখানেও পর্যন্ত ফার্মাসিস্টের কাজ আছে। মেডিকেল অক্সিজেন নিয়ে ইয়ে আছে। আজকে সকালবেলা আমার কাছে একটা ইনভাইটেশন আসলো অস্ট্রেলিয়া থেকে, সেখানে আমি কি করব, ওখানে গিয়ে আমি ডিসেম্বর মাসে 13 তারিখে যাব মেডিকেল অক্সিজেনের উপরে একটা সেমিনার করার জন্য, আমার কাছে ইনভাইটেশন পাচ্ছি। এখন অক্সিজেন নিয়ে কি পড়াশোনা করছি আমরা, মেডিকেল অক্সিজেন, এই যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, বাতাস থেকে তৈরি করা হয় অক্সিজেন, এই যে লিন্ডে, স্পেকট্রা, অক্সিজেনের কিন্তু অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশে, 14টা আছে, এরা অক্সিজেন তৈরি করতেছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। এই অক্সিজেন সম্পর্কেও কিন্তু আমাদের সিলেবাস বা কারিকুলামে পড়ানো হয় না। অক্সিজেন ইটসেলফ এ ড্রাগ, এটা একটা মেডিসিন। অক্সিজেন কিন্তু যখন আমি সুস্থ আছি, আমি যদি এখন মাস্ক দিয়ে অক্সিজেন নিই আমি বাঁচবো না। সুস্থ মানুষ বেশি অক্সিজেন নিলে মারা যাবে। কেন মারা যাবে, অক্সিজেন ফ্রি রেডিকেল তৈরি করবে, তারপরে শরীরের মধ্যে নেক্রোসিস হবে, সেল ড্যামেজ হবে, সেল ডেথ হবে, এগুলো হবে। অতিরিক্ত অক্সিজেনও খারাপ, আবার অক্সিজেন নাই, অক্সিজেন ডিপ্লেশন, এটাও খারাপ। মানে যা কিছু অতিরিক্ত দায়ী। এখন ফার্মাসিস্ট হিসেবে আমাদের মূল যে জায়গাটা, তাহলে আমাদের কাজের এরিয়ার মধ্যে আমরা পাচ্ছি অক্সিজেন পাচ্ছি, মেডিকেল ডিভাইস পাচ্ছি, ইনভিট্রো ডায়াগনস্টিক্স পাচ্ছি, ইউনানি আয়ুর্বেদ হার্বাল থেকে শুরু করে সব এরিয়াতে ফার্মাসিস্টের কাজে অনেক এরিয়া আছে। এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বললাম। এর বাইরে হসপিটাল, এখন হসপিটালে কাজে যেমন সোয়েব বলতেছিল যে পার্সোনালাইজড মেডিকেশনের কথা। পার্সোনালাইজড মেডিকেশন করতে গেলে যেটা দরকার হলো জিন ব্যাংক, ডাটা ব্যাংক। এখন পার্সোনাল ডাটা ব্যাংক, একটা পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি গুলোকে যদি আর্কাইভ করা যেত প্রপার ডাটাবেজে, অনলাইন সিস্টেমে, তাহলে পার্সোনালাইজড মেডিকেশনের দিকে যাওয়া যেত। এটা অনেক দূরের পথ, অনেক লম্বা স্বপ্ন, এখনো ওই দিকে আমাদের যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। তারপরে স্বপ্ন দেখতে সমস্যা হতো, মানে প্রত্যেকটা মানুষের স্বপ্নের সমান বড়, স্বপ্ন যত বড় হয় তার স্বপ্ন যদি না থাকে তাহলে বড় হবে। এখন স্বপ্নগুলো দেখতে হবে এরকম যে বাংলাদেশে আমরা শুধু শুধু হসপিটালে যে মানে ফার্মাসিস্টের ইনভলভমেন্ট চাই, গ্লোবালি কিন্তু সব ক্ষেত্রে মানে সারা ওয়ার্ল্ডে কিন্তু ফার্মাসিস্টের কন্ট্রিবিউশন হেলথ সেক্টরে কিন্তু অনেক। ওই জায়গাটা আমাদের এখানে এখনো রিস্ক করতে পারি না। আর এখানে রিস্ক করতে হলে তাদের এক্সাম্পল গুলো তুলে ধরতে হবে। আমরা কিভাবে তুলে ধরতে পারি, এখন এই রিলেটেড ডাটা কালেকশন যদি করা যায় যে পাশের দেশ ইন্ডিয়াতে হেলথ সেক্টরে কতজন ফার্মাসিস্ট আছে, আমাদের দেশে নাই কেন? কারণ ডেটা ছাড়া কিন্তু কথা বলা যাবে না, এভিডেন্স ছাড়া কথা বলা যায় না। এভিডেন্স ছাড়া কথা বললে সেই কথার কোনো গুরুত্ব থাকে না, কথাটা তখন নষ্ট হয়ে যায়। আর একবার যখন কোনো একটা দাবি নষ্ট হয়ে যায় তখন আর নতুন করে দাবি তোলা যায় না। এখন ফার্মেসি সাবজেক্টটাকে অকুপেশনাল না বানায়, আবার সেই শুরু প্রথম কথাটার দিকে আবার যাই, অকুপেশনাল স্টেজ থেকে ট্রানজিশন করে এটাকে আমাদের প্রফেশনাল লেভেলে নিয়ে আসতে হবে, প্রফেশনালিটি কনভার্ট করতে হবে। আমাকে নিজে থেকে গিয়ে মানুষকে সার্ভিস দিতে হবে, মানুষের দ্বারগোড়ায় গিয়ে দাঁড়াতে হবে, আমি আপনাকে সেবা দিতে আসছি, আমার সেবাটা আপনি নেন, আপনি দেখবেন ভালো আছে।
একটা পেশেন্টের প্রেসক্রিপশনে ডাক্তারের নাম্বার থাকে না, যখনই কোনো সাইড এফেক্ট হয়, ওষুধ দিয়ে যায়, খাওয়ার পরে গা চুলকায়, পাতলা পায়খানা হয়, বমি হয়, অনেক কিছু হয়, জ্বর আসে, অনেক সমস্যা হয়, কিন্তু ডাক্তারের নাম্বারই নাই। আর যে ডাক্তারকে দেখাইছে সেখানে সিরিয়াল নিতে লাগে হলো 1 মাস, এদিকে তো তার অবস্থা খারাপ, তখন সে কি করে, আরে ডাক্তার কাছে যায়, একেবারে ডাক্তার চেঞ্জ করে। ডাক্তার চেঞ্জ করলে কি ওষুধ চেঞ্জ হয়, নতুন ডায়াগনোসিস হয়, ট্রিটমেন্ট কস্ট বেড়ে যায়, এতে করে হেলথ কেয়ার এক্সপেন্ডিচার বেড়ে যায়, যেটাকে তার সাথে বলা যায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যায়। আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে গেলে এসডিজি তে যে আমাদের ইন্ডিকেটর লেভেল সেটা আবার নিচের দিকে নেমে আসে, যেটা টেকসই উন্নয়ন যেটা বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক কমানোর কথা। এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমাদের বাড়তেই থাকে। কেন পারে? কারণ ওই এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে যায়, কারণ যে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন আসে ওটা হলো ইউনিভার্সাল, মানে প্রেসক্রিপশন দিয়ে দিছে, খুলে গেছে, মরলে মর, কাছে কাজ, ডাক্তারের কোনো দায় নেই। কিন্তু সেখানে মাঝখানে যদি একজন ফার্মাসিস্ট থাকতো, যদি বোঝানো যায় যে এরকম যে পেশেন্ট এবং ডাক্তার এই দুটার মাঝখানে ফার্মাসিস্ট ব্রিজ হিসেবে কাজ করবে, তখন ডাক্তার বলবে আমার ফার্মাসিস্ট দরকার। ডাক্তার সামনে ফার্মাসিস্ট থাকবে, সেই ফার্মাসিস্ট পেশেন্টদেরকে নাম্বার দিবে, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন। তারপর সমস্যাটা কি করবে, ফার্মাসিস্ট গুলো সমস্যাগুলোকে ফিল্টার করবে, সব সমস্যা নিয়ে উপরে দিয়ে যাওয়ার দরকার নেই, সমস্যাগুলোকে ফিল্টার করতে হবে। তারপরে কজালিটি অ্যাসেসমেন্ট করতে হবে, কজ আইডেন্টিফাই করতে হবে, কোনটা রুট কজ আইডেন্টিফাই করলে ওটা যদি সমস্যা ফার্মাসিস্ট করতে পারে করলো, আর না পারলে কি করবে, তখন আবার ওটা ডাক্তারকে জিজ্ঞাসা করবে যে এই পেশেন্টের এটার কারণে এই সমস্যাটা হয়েছে, আর কি করা যায়, তখন ডাক্তার সেটা সাজেশন দেবে। এটা হলো গ্লোবাল প্র্যাকটিস। অর্থাৎ একজন ফার্মাসিস্ট আসলে কি হিসেবে কাজ করতে পারে, পেশেন্ট এবং ডাক্তার দুজনের মাঝখানে মিডিয়া বলতে দালাল বোঝায়, মিডিয়া বলতো না, কানেক্টর। তাহলে ফার্মাসিস্ট এরকম কানেক্টর হিসেবে কাজ করতে পারে। যেমন একটা বলতেছিল যে একজন ফার্মাসিস্ট হতে পারে রোগীর ওষুধের কার্যকারিতা বৃদ্ধির একমাত্র পথ, একজন চিকিৎসকের চিকিৎসা পারফরম্যান্সের পরিপূরক। উদাহরণ হিসেবে একটা একটা গল্প বা একটা এভিডেন্স আমি দেখছিলাম, যেটা হলো কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে একজন ফার্মাসিস্ট আছে। আচ্ছা, এই ফার্মাসিস্ট গুলো কোথায় আছে? যেমন হলো স্কয়ার হসপিটাল, রিভার কেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এই কয়টাতে আছে। অর্থাৎ এই সব হসপিটালে যে সব পেশেন্টরা যেতে পারে তারা ফার্মাসিস্টের সেবাটা পায়। তার মানে এলিট ক্লাস, পুয়ার ক্লাস সে হসপিটালে যেতে পারে না। এখন স্বাস্থ্য অধিকার সবার জন্য সমান, যেটা ইউনিভার্সাল হেলথ কভারেজ। স্বাস্থ্য কিন্তু মৌলিক অধিকার, এবং স্বাস্থ্য অধিকার কখনোই একজন আরেকজনের ভিন্ন হতে পারে না। বৈষম্য বিরোধী এই শব্দটা এখন ব্যাপকভাবে প্রচলিত। যদি বৈষম্য বিরোধী হয় তাহলে একজন ভিক্ষুকের স্বাস্থ্য সেবা, আমার স্বাস্থ্য সেবা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সেবা একই হওয়ার কথা, ভিন্ন হওয়ার কথা না। এটা তো মৌলিক অধিকার, কিন্তু আসলে কি তাই? এটা যতদিন না আমরা এক করতে পারছি ততদিন আমরা সভ্য নই। সভ্যতা তখনই যখন বৈষম্য থাকে না, সবার জন্য একই হয়। এখন আমাদের উদ্দেশ্য হলো বৈষম্য বিরোধী, তাই না? এখন এই যে স্কয়ার হসপিটালের ঘটনাটা, এটা যে ওখানে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে 70 বছর বয়স হয়ে গেছে এরকম একটা পেশেন্ট আসছে, এসে তার কিন্তু সিস্টোলিক ডিসফাংশন আছে, এবং চিকিৎসক ক্লিনিক্যাল রিপোর্ট অনুসারে তাকে যে মেডিকেশন দিছে, ওরা কিন্তু স্কয়ার হসপিটাল প্রেসক্রিপশন, কিন্তু তারা সরাসরি প্রেসক্রিপশন ডাক্তার সরাসরি দেয় না, ফার্মাসিস্ট দিয়ে কালেক্ট করতে হয়। মানে ইনডোর ফার্মাসিস্ট আলাদা আছে, তাদের আউটডোর ফার্মাসিস্ট আলাদা আছে। তো ইনডোরে ফিউরোসেমাইডের অ্যাবজর্পশন কমে যাবে, তখন তাকে এই ফিউরোসেমাইডের পরিবর্তে কি দেওয়া যায়, তখন তাকে স্পাইরোনোল্যাকটোন, তারপর ক্যান্ডেসাইটান, এগুলো যুক্ত করা যায় তার প্রেসক্রিপশন। তাহলে মানে কাঙ্ক্ষিত যে থেরাপিউটিক এফিকেসি সেটা পাওয়া যাবে। তো এই জিনিসগুলো বোঝার কথা ফার্মাসিস্টের। এখন আমরা যারা ফার্মাসিস্ট, সত্যিকার অর্থে আমরা কি এই লেভেল পর্যন্ত জানি? এই লেভেল পর্যন্ত আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং আছে? যেমন খুব কমন একটা কমন সেন্স, যে গ্রামে যে মানুষটা বাংলা কালি খায়, বাংলা মদ খায়, জ্বর আসছে, এখন তাকে যদি প্যারাসিটামল সেম ডোজ, মানে অন্যকে যে ডোজে দেওয়া সেই ডোজে দেওয়া, তাহলে কি হবে? কি সমস্যা হবে? হ্যাঁ, কেন হবে? কেন হবে?
অ্যালকোহল কি করে সাইটোক্রোম 2E1 এই সাইটোক্রোম 2E1 এটাকে অ্যাক্টিভ করে তাহলে কি হয় মেটাবোলাইট টক্সিক মেটাবোলাইটের পরিমাণটা বেড়ে যায় আর এই টক্সিক মেটাবোলাইট কমানোর জন্য মাঝখানে কি হলো প্যারাসিটামলের সাথে মিথোনাইন অ্যাড করা হয়েছিল মনে আছে কেন প্যারাডট প্যারাসফট নাপাসফট এই নামে ওষুধ মার্কেটে আসছে তারপর আবার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এটা মিথোনাইন অ্যাড করা হয়েছিল এই কারণে যে টক্সিক মেটাবোলাইট যেটা হবে সেটাকে মানে ইনঅ্যাক্টিভ করবে ডিঅ্যাক্টিভেট করবে কিন্তু পরে দেখা গেল যে এটা আলোটা তৈরি করতেছে কিন্তু মাঝখানে যারা খেলো তাদের যে ক্ষতিটা হলো এই ক্ষতি প্রাইমার কার আর হসপিটাল ডাক্তারদের যখন বলি যে আপনি কেমনে আইডেন্টিফাই করেন 80টা কোম্পানির এজেন্ট্রোলাইসিন আছে আপনি লিখলেন স্কয়ার একটা বা আপনি লিখলেন হেলথ কেয়ার একটা আপনি লিখলেন ওই অ্যাডমিটটা কেন আপনি স্কয়ার একটা লিখলেন না তা আমার জানা মতো ভালো আছে কিভাবে জানলেন আমি ওই প্যাশেন্টকে দিছি অনেকটা দিছি আর দেখছি যে রেসপন্সটা তো ভালো তার মানে আপনি কি ট্রায়াল করলেন এই ট্রায়াল করার অনুমোদন আপনাকে কে এই ইথিক্যাল পারমিশনটা কে দেবে ইথিক্যাল কানে দিও অবশ্যই আনে দিও তার মানে এভিডেন্স বেসড প্রেসক্রিপশন আমাদের দেশে হয় না কোনোভাবে এভিডেন্স বেসড হচ্ছে না তখন তারা বলে যে তাহলে কি করতে হবে তাহলে জেনারিক নামে লিখবে ডাক্তার জেনারিক নামে লিখবে জেনারিক নামে লিখতে গেলে কি হবে কারণ ফার্মাসিস্ট তো তার খারাপ ওষুধ দিবে ফার্মাসিস্ট দেবে না তো ওষুধের দোকানদার দেবে ফার্মাসিস্ট না ঘুরে ফিরে কথা আসে ফার্মাসিস্ট তাদেরকে খারাপ ওষুধ দিবে নিম্নমানের ওষুধ দিবে ফার্মাসিস্ট নিম্নমানের ওষুধ দিবে না যে রেসপন্সিবল অর্থাৎ এই সিস্টেমটা যদি ঠিক করা যায় তাহলে ঠিক হবে সিস্টেম সংশোধন করতে হবে সিস্টেম সংশোধন করা ছাড়া আমরা সারা দিন রাত যতই চিল্লাই হসপিটাল ফার্মাসিস্ট এটা কখনোই হবে না ইন্ডিয়ান ফার্মাসি কাউন্সিল একটা আর কাম করে রাখে কামটা কি ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন গণনা হয় সবাইকে রেজিস্ট্রেশন দিচ্ছে এমনিতেই ফার্মাসিস্টের কোয়ালিটি নেই তার উপর যখন গণনা রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে যে অনার্স পাস করলে সে এক ফার্মাসিস্ট হয় না সবার কোয়ালিটি কি এক অন্তত পক্ষে একটা ইয়ে দরকার একটা এক্সামের মাধ্যমে একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড আসা দরকার সেটা হতে পারে অ্যাডমিশনের আগে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা একটা সিস্টেম নিয়ে আসছে যে প্রাইভেট পাবলিক সবগুলোর ক্ষেত্রে একটা ন্যূনতম একটা স্কোর তোলার পরে তারা মেডিকেলে ভর্তি হতে পারে সেটা প্রাইভেট হোক বা সেখানেই হোক পাবলিকের ক্ষেত্রে এই রিকমেন্ড করা দরকার ভর্তির সময় একবার আর পাস করার পরে একবার অর্থাৎ র ম্যাটেরিয়ালটা নিতে হবে ভালো তারপরে প্রসেসিং তারপর ফিনিশ প্রোডাক্ট আর প্রসেসিংটা যদি ঠিকমতো না হয় এখন একটা র ম্যাটেরিয়াল ভালো নিয়ে আসছি ওষুধ বানানোর সময় হিউমিড এনভায়রনমেন্টের মধ্যে বানাইছি হিউমিডিটি বেশি টেম্পারেচার বেশি ট্যাবলেটগুলো শক্ত হবে কিনা হার্ডনেস বেড়ে যাবে হার্ডনেস বেড়ে গেলে ডিসইনফেকশন হবে না অর্থাৎ প্রসেসিং প্যারামিটারগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে তার মানে ফার্মাসিস্ট যদি মনে করি ফার্মাসি স্টুডেন্ট হলো র ম্যাটেরিয়াল তাদের র ম্যাটেরিয়ালটা প্রথমে ফিল্টার করে দিতে হবে